দেখছেন এটিএন নিউজ স্বাধীন সংলাপে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাশরাফি শশী। আমাদের নিয়মিত আয়োজন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে বিষয় রেখেছি তীব্র জ্বালানি সংকট এবং অস্থিরতা। দুজন অতিথি আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে আজকে সময় দিচ্ছেন জাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাকে আমন্ত্রণ এবং কৃতজ্ঞতা জানবেন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। মানে বাংলাদেশে তো গ্যাসের সংকট বা জ্বালানি সংকট বেশ কিছুদিন ধরেই আমরা ভুগছি। আজকে প্রধানমন্ত্রী তিনি বলছেন যে দেশে গ্যাসের সংকট কয়েকদিনের মধ্যেই কমে আসবে, এবং তিনি অবশ্যই জ্বালানি সংকটের যেই সৃষ্ট জনদুর্ভোগ সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রথমেই জানতে চাই, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছেন কিছুদিনের মধ্যেই কমে আসবে, আপনি কতটুকু আশ্বস্ত তার প্রতিশ্রুতিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। জ্বালানি সেক্টরে আমরা একটা বড় রকমের সমস্যা মোকাবেলা করছি। এই সমস্যার কারণে জনজীবনে একটা ব্যাপক প্রভাব পড়েছে। মানুষ যে জীবনে অভ্যস্ত ছিল সেখান থেকে ছন্দপতন ঘটেছে। বিশেষ করে গৃহিণীরা তাদের সংসার পরিচালনা করতে গিয়ে একটা বড় রকমের সংকটের মুখে পড়ছে। তাদের যে দৈনন্দিন কাজ সেগুলো বাধাগ্রস্ত হচ্ছে। শিল্প কলকারখানাগুলো, বিশেষ করে ভারী শিল্প উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনে কতগুলো কারণ আছে। বড় কারণটা হচ্ছে আন্তর্জাতিক পরিসরে একটা যুদ্ধ, এবং এই যুদ্ধের কারণে আমরা আমাদের যে ধরনের আয়োজনটা ছিল আমাদের জ্বালানির সংগ্রহের, সেই আয়োজনটা আমরা প্রপারলি করতে পারিনি। এটা একটা দিক। এবং বিএনপির একটা দুর্ভাগ্য হচ্ছে, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন এই ধরনের একটা পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়। 91 বলেন, 2001 বলেন এবং এখন বলেন। একই সাথে এটাও সত্য যে অনেকগুলো জায়গায় অব্যবস্থাপনার কারণে, সরকারের অব্যবস্থাপনার কারণে সংকটটা আরও তীব্র হয়েছে। আমরা এই জায়গাটায় মানুষকে যদি তথ্যটা জানাতে পারতাম, কোন কোন অঞ্চলে কখন সংকটটা তৈরি হবে, বিদ্যুৎ সংকটটা আপনি কোন কোন জায়গায় লোডশেডিংটা দিবেন, এক। দ্বিতীয়ত, আমরা ট্র্যাডিশনালি কতগুলো সমস্যা আগের থেকে ফেস করে আসছি। মানুষকে বিক্ষুব্ধ করে রেখেছিল পল্লী বিদ্যুতের যে মিটার, তার যে বিলিং সিস্টেম। অনেক দিন ধরে দাবি ছিল যে পল্লী বিদ্যুতের মিটারের যে ভাড়াটা, যে মিটারটা কিনে নেওয়ার পর আবার মানুষকে যে ভাড়াটা দিতে হয়, এই ভাড়াটা যাতে না দিতে হয়। এবং সরকারের 100 দিন যেদিন হয় সেদিন এক সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে পল্লী বিদ্যুতের মিটারের কোনো বিল সরকার গ্রহণ করবে না। আমরা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। আমি অনেকগুলো প্রোগ্রামে সরকারের সেই কাজের জন্য প্রশংসা করেছিলাম। হঠাৎ করে কয়েকদিন আগে দেখলাম যে সেটি সিদ্ধান্ত জানানো হয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি, এখনও মানুষকে বিল দিতে হচ্ছে, এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কতগুলো অবিবেচনা প্রসূত কতগুলো কথাবার্তা। আমরা আজকে প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, মানুষের কাছে তিনি তার বাস্তব রিয়েলিটিটা তুলে ধরেছেন, আবার সরকারের দুঃখটাও প্রকাশ করেছেন এবং মানুষকে সতর্কও করেছেন যে আমাদের একটা দীর্ঘ সময় লাগতে পারে। কিন্তু এর আগে আমি যদি বিদ্যুৎ মন্ত্রীর কথা বলি, তার কাছ থেকে তিনি যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন এই সংকটটাকে জাস্টিফাই করার জন্য অনেকগুলো জায়গায় যেটা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয়, এবং মানুষ ক্রমশই বিক্ষুব্ধ হয়েছে। পল্লী বিদ্যুতের লম্বা লাইন, এটা তো আমরা সবাই জানি। আবার আপনি খেয়াল করে দেখবেন যে আমি পরিষ্কার মনে আছে এর আগে, বিশেষ করে 2001-এ যখন বিএনপি ক্ষমতায় বসে, তখনও এই ধরনের লোডশেডিং, এই ধরনের বিদ্যুৎ সংকট ছিল। এবং ওই সময় ভদ্রলোক বেঁচে নাই, মারা গেছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন গৌতম চক্রবর্তী বা এই রকমের কিছু একটা নাম, টাঙ্গাইলে বাড়ি, গৌতম চক্রবর্তী। এবং তিনি বলেছিলেন যে মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে, অনেক মোবাইল ফোনের চার্জ দেওয়ার কারণে এই বিদ্যুৎ সংকট তৈরি হচ্ছে। তো এই ধরনের এখনো আমরা কিন্তু এসে শুনছি। আর এবার যে মানে বিদ্যুৎ চালিত রিকশা, টেসলার যে এটা, তো যদি হয়ে থাকে রিয়েল, এটি হচ্ছে চোরাই বিদ্যুৎ দিয়ে। আপনি ঢাকা শহরের ফুটপাথগুলোর যে দোকান, সেই দোকান কোন বিদ্যুৎ থেকে চলে? চোরাই বিদ্যুৎ দিয়ে। কিন্তু এটি বন্ধ করার দায়িত্বটা কার? বন্ধ করার দায়িত্বটা তো আপনি বিরোধী দলকে দিতে পারবেন না, আপনার দায়িত্ব। কিন্তু আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারছেন না, আপনি আপনার যে কাজের যে সমন্বয়টা করতে পারছেন না, এবং এই যে ব্যর্থতাটা, এটা মানুষের কাঁধে চাপাচ্ছেন। এবং কাটা গায়ে নুনের ছিটা যেটা বলে, এক ধরনের সেই ধরনের অ্যাটিটিউড আমি সরকারের মধ্যে লক্ষ্য করছি। তার মানে প্রধানমন্ত্রী যে দুঃখ প্রকাশ করলেন বা যে প্রতিশ্রুতি দিলেন, সেটাকে এক কথাতে আপনি গ্রহণ করছেন? সেটাকে অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু তার যে কলিগ যারা, এই ব্যর্থতার দায়ভার অন্তত প্রধানমন্ত্রীর না, না অবশ্যই পুরো টিমের দায়িত্ব। কিন্তু আমি যখন একজন মানুষের সঙ্গে একটা খারাপ ব্যবহার করি, তারপরে ডেকে যখন আমি তাকে সরি বলি, তার
পিঠে হাত বুলিয়ে দেই, স্বাভাবিকভাবে আঘাতপ্রাপ্ত মানুষটার তার যে ক্ষতটা কিছুটা প্রশমিত হয়। কিছুটা কিন্তু প্রশমিত হয়। আমার পাশ থেকে যদি কেউ বলে যে না তোমাকে মারা ঠিক আছে, তুমি মারার মতন কাজ করেছো, তাহলে কিন্তু ওই মানুষের ক্ষোভটা আরো বাড়ে। মানে আপনার বক্তব্য তো আসলে কলিগ যারা আছেন, মানে বর্তমান পরিস্থিতিটা তো খুব ফুটে উঠলো, সামনে আসলে কি করা যায় সেই প্রসঙ্গে নিশ্চয়ই আমি আবারও আপনার কাছে ফিরবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে জাহিদ চৌধুরী। মানে প্রধানমন্ত্রী যেখানে বলছেন যে কিছুদিনের মধ্যে আশ্বস্ত করছেন তিনি যে ঠিক হয়ে যাবে হয়তোবা, আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দেশের চলমান গ্যাস বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে, এমন একটি কথা বলছেন যে শিল্প বাণিজ্য পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাহলে কি মানে আশু সংকট নিরসন হচ্ছে না, সেটা কি ধরে নিয়েই, এই বাস্তবতা ধরে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে? আর যদি 2 বছর লাগে তাহলে এই 2 বছরে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে এবং যারা দর্শক শ্রোতা অনুষ্ঠান দেখছেন। দেখেন, আমার সহ আলোচক যে কথাগুলো বললেন আমি মোটামুটি তার কথার সাথে একমত। এর বাইরেও আরও কিছু এডিশনাল পয়েন্ট আছে যেটা বিশেষ করে বলতে হয়। এই যে বিদ্যুৎ মন্ত্রী একটি কথা বলছেন, যেটা উনি যেমনটি বলছিলেন যে কাটা গায়ে নুনের ছিটার মতো এটা মানুষকে আহত করেছে, এবং যারা রাস্তাঘাটে আমরা চড়ে বেড়াই কিংবা জানি, খোঁজখবর নেই, মিডিয়াতে আছি, তারা কিন্তু এটাকে মনে করছে যে আসলেই তাই হয়েছে। আবার আজকে আপনার শিল্পমন্ত্রী যে কথা বললেন, প্রধানমন্ত্রী যে কথা বললেন, এই সবগুলা কথার সাথে একটার সাথে কিন্তু আরেকটার মিল নেই। আপনি দেখেন, একটার সাথে কিন্তু আরেকটা কিছুদিনের মধ্যে বলতে কি 2 বছর, আর আমরা তাকিয়ে আছি কখন কি হয়, আমার কিছু করার নেই। বিদ্যুৎ মন্ত্রীর এই মন্তব্য, মানে তাইলে কোনটাকে আমরা ঠিক ধরে নিব? সো প্রথমেই আমার কথা হলো যে সরকারের, আমি স্বীকার করি, বলি যে আসলেই খুবই ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে সরকার 17 তারিখে দায়িত্ব নিয়েছে, 17ই ফেব্রুয়ারি, এবং 28শে ফেব্রুয়ারিতে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়েছে, এবং সারা বিশ্বে জ্বালানি ক্রাইসিস হয়েছে। সেইটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এই জ্বালানি ক্রাইসিসকে কেন্দ্র করেই কিন্তু বিদ্যুতের ক্রাইসিসটা হচ্ছে, কারণ আমরা জ্বালানি নির্ভর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালাতে পারছি না। একই সাথে এলএনজি বেস যেটা সেটা হচ্ছে। সিএনজির ইস্যুটা একটু ডিফারেন্ট। সিএনজিটা আমরা লোকালি প্রডিউস করি, আমাদের দীর্ঘদিন কোনো কূপ খনন হয়নি। আমরা আওয়ামী লীগ সরকারের 17 বছর থেকে এটা সবাই জানে যে তারা এলএনজির উপর গুরুত্ব দিয়েছে, লোকাল এক্সপ্লোরেশনে বাপেক্সকে কাজে লাগায়নি, কিংবা ইন্টারন্যাশনাল যে বিডিংগুলা, অফশোরে যে বিডিংগুলা, সেগুলোও হয়নি, যে কারণে এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 2014-তে বা 16-তে এবং 2024-এ তো আয়োজন করা হয়েছিল বিডিং এর, কিন্তু আন্তর্জাতিক সেই দরপত্রে অংশগ্রহণ করা হয়নি এমনটাই জানছিলাম। এমনকি শুধু সেটা না, অন্তর্বর্তী সরকারের সময় তো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ নেওয়া হয়েছে 3টা ব্লকে বিডিং এর জন্য, এবং 3টা কোম্পানিও আসছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত দুটো কারণে রাজি হয়নি। বাইরে যেটা বলা হয়েছে, একটা নির্বাচিত সরকার এলে পরে তারা এটা করবে, আর ইন্টারনালি যতটুকু জানা গেছে যে শর্তগুলো দিয়েছিল তারা, তাদের কাছে এটা খুব একটা প্রফিটেবল মনে হয়নি। ইন্টিম গভর্নমেন্টের প্রপোজালগুলো, প্রাইসের একটা ব্যাপার ছিল সেখানে, হয়তো এগুলো ফিক্স আপ করে যে কন্ডিশনগুলো আছে, টোটাল বিডিং এর যে কন্ডিশনগুলো, এটা তাদের কাছে, তাদের পক্ষে মনে হয়নি তারা এটা খুব একটা লাভ করতে পারবে না, এরকম একটা ধারণা থেকে তারা পিছু উঠছে। তো আমার কথা হলো, এখানে বিষয়গুলো দেখেন যে আন্তর্জাতিক অঙ্গনে যে জ্বালানি ক্রাইসিস, এটার মোকাবেলা সরকার করছে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া এই যে একটা দুরবস্থা, এটা মোকাবেলা করতে হচ্ছে, সেটা মানলাম, দুইটিই মানলাম। তারপরে আপনি 6 মাস হয়েছে সরকারের একটা প্ল্যান থাকবে, সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকবে যে আমি 6 মাস কিভাবে করব, আমার কি জ্বালানি পেতে পারি এবং তার ভিত্তিতে কি করব। এরপরে 6 মাস, 1 বছর, 2 বছর, এখনও যদি সরকার বলে ইয়েস আমি 2 বছর পরে, মানে আমাকে একটা সরকারের ভেতরে তাহলে জ্বালানি নিয়ে মানে একটা অস্থিরতা দেখছেন? অবশ্যই, এবং সরকারের শুধু অস্তিত্ব না, সরকার সুনির্দিষ্টভাবে এখনো আশ্বস্ত করার মতো দেশের জনগণকে বলতে পারছে না যে আমি কি করব, আমার এখনকার প্ল্যানটা কি, 7 দিন পরের কি, 15 দিন পরের কি, 6 মাস, 2 বছর পরে, 5 বছর পরে কি, সেটা যদি ক্লিয়ারলি পাবলিকের কাছে উন্মোচিত না হয় এবং স্যাটিসফ্যাক্টরি আনসার না থাকে, তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়বে। মানুষ যদি মনে করে যে ইয়েস আমার এই ক্রাইসিস ছিল, গভর্নমেন্ট এইটাও বুঝিয়ে বলতে পারছে না,
মানে একটা সুইপিং কমেন্ট করে মানুষকে আরো বিভ্রান্ত করা হচ্ছে। সো সরকারের উচিত হবে সুনির্দিষ্টভাবে বলা যে কি করতে পারবে। এখন আজকে দুটো বিষয় আছে দেখেন, প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে আরেকটা কথা বলছেন যে বিরোধী দলের কাছে কোনো যদি প্রস্তাব থাকে তারা শর্ট টার্মের কথা, উনি কিন্তু স্পেসিফিকলি শর্ট টার্মের কথা বলছেন যে 6 মাসের মধ্যে, 6 মাসের কথা 6 মাসের মধ্যে জন্য একটা শর্ট সমাধান টার্মে আসে। যদি বেটার কোনো অপশন থাকে, প্রপোজাল থাকে, বিরোধী দল পার্লামেন্টে এটা দিতে পারে, 27 তারিখে পার্লামেন্ট সেশন বসছে, তাইলে আমরা এটা গ্রহণযোগ্য হলে আমরা গ্রহণ করব, ভালো কথা। এটা প্রধানমন্ত্রী বলছেন। এখন বিরোধী দলের উচিত হবে তাদের কাছে যে প্রপোজাল আছে তারা বিরোধী যেভাবে দলের তো চিন্তা একটা করছে, ছায়া মন্ত্রিসভাও আছে, হ্যাঁ, তারা নিশ্চয়ই এটা দিতে পারে। সেখান থেকে আসতেই আবার পারে। বিরোধী দলের নেতা বলছেন যে বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য একটা ফর্মাল চিঠি উনি প্রধান রাষ্ট্রপতিকে দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন রাষ্ট্রপতি যেহেতু সংসদের অধিবেশন আহ্বান করেন। তো এটারই জবাব হয়েছে যে প্রধানমন্ত্রী যেটা বলছেন যে 27 তারিখে তো অধিবেশন বসছেই, আপনারা প্রপোজাল দেন, আমরা এটাই করব। প্রধানমন্ত্রী বিরোধী দলের কাছে চাচ্ছেন, এটা খুবই গণতান্ত্রিক ভাবে একটা ভালো না, কিন্তু প্র্যাকটিস বলা সরকারকে যায়। বিরোধী তাহলে দল দিল সরকার কি না দিল, না সেটা উনি আমি ওটাই বলছেন বলছি, ভালো। সরকারের স্বল্পমেয়াদী পরিকল্পনা আপনি কি দেখছেন? না এখন বিরোধী দল দিল কি না দিল এটার জন্য তো বসে থাকলে হবে না। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে, আপনারই দায়িত্ব। আপনি পদ চেয়ে বসে থাকা আমার কিছু করার নেই, এটা আমি সরকারের থেকে আপনি বলতে পারেন না, এটা অ্যাবসার্ড। আপনাকে বলতে হবে যে ইয়েস আমার এই ক্রাইসিস আছে, আমি এটা এইভাবে মিট আপ করার চেষ্টা করছি। একটা মানুষকে আশ্বস্ত করতে হবে। বিশেষ করে আপনি দেখেন রান্নার কাজে হোক কিংবা সিএনজি অটোরিকশা কিংবা সিএনজি চালিত গাড়ি হোক, এটা একটা সবচেয়ে বড় হলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে এটা ইম্প্যাক্টটা অনেক বড়। অনেক ইন্ডাস্ট্রি ঠিকমতো চলতে পারছে না। আজকেও আমার একজন শিল্পপতি কথা বলছিলেন যে ওনার ধামরাইতে শিল্প প্রতিষ্ঠান যে ওই এলাকায় আজকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, সকালেই জানিয়ে দেওয়া হয়েছে। উনি পল্লী বিদ্যুতের লোককে বলছেন যে ভাই আর কোন দিন কখন থাকবে না, অ্যাটলিস্ট এই ম্যাপটা দেন, তাইলে আমার ওয়ার্কারগুলোকে এইভাবে কাজে লাগাতে পারি। কালকে হামিম গ্রুপের বলছেন যে ওনার কর্মচারীরা যেভাবে প্রোডাকশনটা পড়ে গেছে এতে সমস্যা, এইভাবে অনেকেই কিন্তু কথা বলছেন। পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে আবেদনও জানানো হয়েছে কিস্তিতে তারা যেন টাকা দিতে পারেন। এখন আপনি দেখেন যে এটা ঠিক আছে, ভারত নির্ভর করে ফেলা হয়েছিল আগের সরকারের আমলে, কিছু ব্যক্তি বিশেষ কিছু প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল, যে আবার লোকাল এক্সপ্লোরেশনটা কেন হয় নাই, যে কিছু লোককে আমদানির সুবিধা, আপনি গ্যাস উত্তোলন না করে যাতে বেশি বেশি করে এলএনজি আমদানি হয়, আমদানি করলে কমিশনটা বেশি পাওয়া যায়, এই সমস্ত নানা উদ্দেশ্য ছিল। এবং এককভাবে আপনি দেখেন এলএনজি টার্মিনালটা কার মালিকানায়, সামিট গ্রুপের মালিকানায়, আজিজ খানের মালিকানায়। হ্যাঁ, তো এখন এইটাতে আগুন লেগে গেছে। এই মুহূর্তের ক্রাইসিসটা কেন হয়েছে, ওইটা বন্ধ হয়ে গেছিল, আবার এটা পার্টলি চালু হতে আজকে কিছুটা ইমপ্রুভ করেছে, গ্র্যাজুয়ালি 2-3 দিনে আরো ইমপ্রুভ করবে। সেই প্রেক্ষাপটে সম্ভবত প্রধানমন্ত্রী বলছেন যে কিছুদিনের মধ্যেই পরিস্থিতি উন্নত হবে। কিন্তু মানে এটা এত ভালনারেবল পর্যায়ে আছে যে আপনি ডিপেন্ড করতে হচ্ছে। আবার এখন প্রাইভেট সেক্টরে এই টোটাল জ্বালানি খাতটাকে বিপিসির পার্টটাও অন্যদেরকে দিয়ে দেওয়ার কথা আলোচনাতেও আসবো। আপনি যেমনটা বলছিলেন যে এই যে ভাসমান টার্মিনালে একটা দুর্ঘটনা, সেখানে অগ্নিকাণ্ডের কারণে বর্তমান যে ক্রাইসিস তৈরি হচ্ছে, এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসবে। একজন দর্শক এই মুহূর্তে টেলিফোনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি জামশেদ সন্দ্বীপ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, যারা সরকারের নীতি নির্ধারক বা পরিকল্পনাকারী, তো হেরা এগুলা আগাম প্রস্তুতি রাখবেন না যে আমাদের প্রতি মাসে কি পরিমাণ আমাদের জ্বালানি প্রয়োজন? হ্যাঁ, এটা শেষ হয়ে গেলে তখন এগুলো নিয়ে যখন সমস্যা হয় তখন এগুলো নিয়ে আমদানির বিষয়গুলো আসে, কথাবার্তা আসে। কিন্তু আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু যখন এইসব জিনিসপত্রগুলোর দাম বেড়ে যায় তখন তো আমাদের আমরা দৈনন্দিন আমাদের তো চলতে হিমশিম খেতে হচ্ছে। তো সরকার এগুলো তো সরকারই দায়ী, সরকারের পরিকল্পনা তো সরকারই করবে। আমাদের কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় ঘাটতি নেই, বা আমাদের শর্ট হলে আমরা দ্রুত এটা কিভাবে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। শরীফুজ্জামান শরীফ, আপনি আমাদের দর্শকের প্রশ্ন তো শুনে সে প্রশ্নের আপনার প্রতিক্রিয়া আগে জানতে চাই। প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে রাখা, স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা। আমাদের জ্বালানি খাত এটাকে নিয়ে
যে সরকারই আসে তারা ব্যবস্থাপনায় হিমশিম খায়, দুর্নীতিও হয়। আমাদের যতগুলো দুর্নীতির বড় জায়গা, তার একটা বড় জায়গাটা হচ্ছে জ্বালানি খাত। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য তারা এক ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছিল, এটি সত্য। আবার সেই সিন্ডিকেট গড়ে তুলেও বিদ্যুৎ এবং এনার্জি সেক্টরে মানুষের, প্রান্তিক মানুষকে কতগুলো স্বস্তির জায়গাও দিয়েছিল, এটাকে অস্বীকার করা যাবে না। মানুষ কি দেখতে চায় যে আপনি যেখান থেকে আনেন না কেন, আমাকে যদি আপনি স্বস্তি দিতে পারেন তাহলে আপনি কিভাবে কি করেছেন ওটা সাধারণ মানুষ, এটি তার হেডেক না। রাতের বেলায় যে নারী এখন উঠে রান্না করতে হয়, সকালে তাকে অফিসে যেতে হবে, তাকে যদি তিনি যদি গ্যাস না পান, আপনি গ্যাস কার কাছ থেকে কিনেছেন, কোন সিস্টেমে আপনি সংগ্রহ করেছেন, কতটুকু দুর্নীতি করেছেন, এটা তার দেখার বিষয় না, তার হেডেকও না। এক। দ্বিতীয়ত হলো, এই সেক্টরে বিএনপি দায়িত্ব গ্রহণ করার পর অন্যান্য জায়গায় যে স্বচ্ছতার কথা বলেছে, এখানে কি সেই স্বচ্ছতা দেখানোর আয়োজন আছে? আমি তো দেখি সেটি নেই। আওয়ামী লীগ যেমনিভাবে তার অনুগত ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে সুবিধা দিয়েছে, তারা বাড়তি লাভ করেছে, কিন্তু মানুষের কাছে এনার্জিটা পৌঁছেছে। কিন্তু এই সময় আমি আবার দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লুটেরা ব্যবসায়ীদের হাত থেকে বিএনপিপন্থী লুটেরা ব্যবসায়ীদের হাতে নিয়ে যাওয়ার একটা আয়োজন চলছে, বেসরকারি সেক্টরে সব কিছু ছেড়ে দেওয়া। আমি এটাকে যতটা অনেস্টলি আমাদের সামনে তুলে ধরা হয় যে সরকারের কাজ এটা না, তাহলে সরকারের কাজটা কি? সরকার পাটকল এটি চালাবে না, সরকার চিনিকল চালাবে না, সরকার বিমান চালাবে না, সরকার এনার্জি সেক্টরের এগুলো করবে না। সরকার কি করবে তাহলে? শুধু আমাদের জন্য ওই যে সরি বলবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, স্বচ্ছতা যদি হতো তাহলে বিআরটিসির জন্য 400 কোটি টাকা দিয়ে আপনি কোনো রকমের টেন্ডার ছাড়া বাস কিনে নিয়ে আসছেন, 200 বাস। এই টাকাটা তো পাবলিকের টাকা, এবং সরকারের যে প্রকিউরমেন্ট পলিসি আছে সেই পলিসির সঙ্গে এটি যায় না। সুতরাং আপনি যেটা করছেন এটা যে খুব অনেস্টলি একেবারে স্বচ্ছতার সাথে করছেন তা না। আমি দেখতে পাচ্ছি যে এইখানে কতগুলো সুবিধা নেওয়ার প্রবণতা আছে। আপনি খেয়াল করবেন, বিএনপি যখন 2001 থেকে 6 পর্যন্ত যে টার্মে তারা দায়িত্ব পালন করেছে, সব থেকে বিতর্ক তৈরি করেছে তাদের শাসনের ইতিহাসের যে সমস্ত জায়গাগুলোতে ক্ষত তৈরি করেছে, প্রত্যেকটা জায়গা হচ্ছে এনার্জি খাত নিয়ে। আপনি কানসাটের যে হত্যাকাণ্ড বলেন, আপনি ফুলবাড়ির হত্যাকাণ্ড বলেন, আপনি শনিরাকড়ার ওই যে পানি গ্যাস বিদ্যুৎ নিয়ে সালাউদ্দিন সাহেবের দৌড়ানের ঘটনা বলেন, প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছে। এবং তখন যিনি দায়িত্ব পালন করেছিলেন এখনো কিন্তু তিনি দায়িত্ব পালন। তাহলে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে না, সেটি লাগাচ্ছেন না, তিনি সেটি লাগাচ্ছেন না। এবং তিনি যে কাজটি করছেন, এই কাজটা হচ্ছে তার পুরো সরকারকে, পুরো রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। তিনি মানুষের উপরে দায়টা চাপিয়ে দিচ্ছেন। আপনি যেটা বললেন যে আমাদের এখানে এই যে কি বলে অটোরিকশা, যেগুলো অটোরিকশায়, রাইট, অটোরিকশায় যে বিদ্যুৎটা তারা কনজিউম করে, এটি কোথা থেকে আসে? কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার? এটা তো আমার দায়িত্ব না। একজন সিএনজিওয়ালা 6 ঘন্টা 8 ঘন্টা বসে থাকে, সে গ্যাস সংগ্রহ করছে, তার সারাদিনের যে জমা দেওয়ার কথা সেই টাকা উঠছে না, তার পরিবার চলছে না, তার যে কিস্তি সেই কিস্তি সে পরিশোধ করতে পারছে না। পুরো একেবারে আমাদের শহরের ইকোনমি থেকে আপনার রুরাল ইকোনমি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটিকে ট্যাকেল করার জন্য যে সরকারের পরিকল্পনা, ভাই যেটি বললেন যথার্থ। আপনার এক একজন মন্ত্রী তার সামনে মাইক যখন যাচ্ছে, তিনি তার মতন করে একটা ব্যাখ্যা দিচ্ছেন, এবং এখানে সবাই দেখানোর চেষ্টা করছেন। আজকে যিনি বললেন যে 2 বছরের মধ্যে এটি শেষ হবে না, এনার্জি সেক্টরে তার এক্সপিরিয়েন্সটা কি? তিনি এটিকে প্রপার অ্যাসেসমেন্ট করেছেন, অ্যাসেসমেন্ট করে বলেছেন তার এই যে বক্তব্যটা, মানে 2 বছরের ভবিষ্যতের কথা তো মানে আসবেই সেখানে। বাট আমি যেই বিষয়টা জানতে যাচ্ছিলাম যে এই মুহূর্তে যে সংকটটা, যেমনটা জাহেদ চৌধুরী বলছিলেন যে ভাসমান যে একটা এলএনজি টার্মিনাল, সেখানে একটা অগ্নি দুর্ঘটনা, সেই প্রেক্ষাপটে বর্তমান সংকট। আমি জানতে চাচ্ছি যে দুর্ঘটনা যে হলো, স্বাধীন তদন্ত কমিটি গঠন করে আমরা কি জানি কেন দুর্ঘটনা হলো? এই ধরনের দুর্ঘটনা সামনে যে আর হবে না সেটা কি আপনি জানেন? সেটা জানতে কি সরকার আগ্রহী? আপনি আগ্রহী? আমরা আগ্রহী, সরকার আগ্রহী না। আগ্রহী না কেন? সরকার, আপনি এটি জানতে পারবেন না তো। আপনি এই যে তদন্ত, যে কোনো তদন্তর কথা বলি, আপনি অন্তর্বর্তী সরকার তো অরাজনৈতিক একটা সরকার ছিল, তাই তো? অন্তর্বর্তী সরকারের সময় অসংখ্য তদন্ত কমিটি হয়েছে,
তারা দায়িত্ব গ্রহণ করার পর আগস্টের 29 তারিখ 24 সালে ডিসি নিয়োগ নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল। তারা সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেনি। নুরুল হক নূরের উপরে যখন হামলা হয়, তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিল, কমিটি না, কমিশন। সেই কমিশন একবারের জন্য বৈঠক করেনি। আব্দুল হামিদ সাহেব যখন বিদেশে গেলেন, সরকার একটা 4 সদস্যের তদন্ত কমিটি করেছিল, 4 জন উপদেষ্টাকে নিয়ে। নুরুল হক নূর নিজে তো এখন দায়িত্বে আছেন, সরকারের অংশ। তিনি কি চান কমিশন? আমার ধারণা তিনি এখন আর চাইবেন না, কারণ অনেক ঘটনা সরকারকে বিব্রত করে, ওই সরকারকে বিব্রত করে। আমি এখানে যেটা বলতে চাই ঠিক আছে, যে আমাদের আসলে সংকটটা কোথায়, আপনার রুট কজটা বের করার জন্য যে ধরনের অনুসন্ধানটা দরকার, আমার ধারণা যে অনেক সময়, গতকালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, বিমান নিয়ে আলোচনা, যে আমাদের বিমান কেবল লোকসান যায়, কিন্তু বিমানের যারা দায়িত্ব পালন করেন তারা আবার ধনী হন। এটা একটা মজার ব্যাপার। আপনি যেখানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানটা ক্রমশই রুগ্ন হচ্ছে, কিন্তু আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, সচ্ছল হচ্ছেন। এর ভেতর থেকে বোঝা যায় যে আমাদের এখানে আসলে ভূতটা কোথায় অবস্থান করে। এবং আমি পরিষ্কার করে বলতে পারি, সরকার যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এবং আমাদের সামনে যে বক্তব্যগুলো দিচ্ছে, এর অনেকগুলো সরকার নিজেই বিশ্বাস করে না। এবং তার যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, সেই অ্যারেঞ্জমেন্ট থেকে এই জায়গায় স্বচ্ছতার সুযোগটা কম। আমি আপনাকে উদাহরণ হিসেবে বললাম, আপনি গাড়ি কিনবেন, ফাইন, আপনি সড়ক ব্যবস্থাপনায় উন্নয়ন করবেন, ফাইন, কিন্তু গাড়িটা যে কিনবেন 400 কোটি টাকা আপনি বরাদ্দ করলেন, কিন্তু আপনি কোনো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যাবেন না। এটা তো রিলিফ সামগ্রী না যে ইমার্জেন্সি বেস আপনাকে কালকেই চাল ডাল কিনতে হবে, আপনাকে ওই প্রসিডিউরের মধ্যে যেতে হলে আপনার একটা দীর্ঘ সময় লেগে যাবে। আপনি বাস কেনার জন্য কেন আপনি আর 5টা প্রতিষ্ঠানকে আপনি ডাকবেন না? এর ভেতর থেকে বোঝা যায় যে ডালমে কুস কালা হয়। কি ডালমে সেই কালা, আসলে কি কালা সেটা আপনি বলে গেলে হবে না, সেটার ব্যাখ্যাও নিশ্চয়ই আমি এই আয়োজনে আজকে শুনবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে যুক্ত। আসসালামু আলাইকুম দর্শক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। ইন্টারিম গভর্নমেন্ট সহ এই সরকারের 6 মাস, মোট হচ্ছে 2 বছর 6 মাস। তো এই 2 বছর 6 মাসে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, কিংবা জ্বালানি সংকটের কোনো সমাধান হচ্ছে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত লোডশেডিং আর এই যে এত জ্বালানি সংকট, ঠিক আছে, তো এই যে ফ্যাসিস্টের ঘাড়ে বন্দুক রেখে জনগণকে আর কতদিন এই অন্ধকারে রাখবে সরকার? এটাই হচ্ছে প্রশ্ন দুজন অতিথির কাছে। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত আছেন। জি আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি ফেনী থেকে বলছিলাম, তারিকা নাম। জি। আমার দুজন বিজ্ঞ অতিথির কাছে আমার প্রশ্ন যে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা জানি শুধু আমাদের বাস্তব জীবন যাপনটা কি, আমরা পলিটিক্যাল বিষয়টা বুঝি না। আজকে আমরা দেখতেছি যে তেলের জন্য লাইন দাঁড়াতে হচ্ছে, লাইনের পর লাইন, গ্যাসের জন্য লাইন, বিদ্যুৎ পাচ্ছি না, আমরা বাজারে অস্থিরতা। আমরা তো ভাই কম্পেয়ার করব কার সাথে? আমরা কম্পেয়ার করব যে এই যে আমরা অনেক বছর আগে আওয়ামী লীগের যে ক্ষমতা দেখছি, আমরা তখন তো জ্বালানি সংকটে ভুগিনি, আমরা বিদ্যুতের, তেলের জন্য, গ্যাসের জন্য লাইন দেখিনি, আমরা বাজারে দ্রব্যমূল্যের অতিষ্ঠতা দেখিনি। আমরা যেটা দেখছি যে আমরা সবকিছু পাইতাম। আমরা এখানে কম্পেয়ার করব ভাই আপনাদের সাথে? আমরা তো পলিটিক্যাল রাউন্ডে আমাদেরকে ঘোরাবেন না সাধারণ পাবলিককে। আমরা কম্পেয়ার করতেছি যে ভাই আমরা তো দেখতেছি যে আওয়ামী লীগের চাইতে বেটার না এটা, বরঞ্চ আমরা তখনই বেটার ছিলাম। আমরা যারা পলিটিক্যাল স্বার্থ আছে তারা শুধু এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। অসংখ্য ধন্যবাদ। আপনার জাহিদ চৌধুরী, আপনার কাছে আসতে চাই। দুজন অতিথি আমাদেরকে ফোন করেছিলেন বিরতিতে যাবার আগে। একজন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস এবং বর্তমান সরকারের 6 মাস, এই পুরো সময়টাতে 1 মেগাওয়াট বিদ্যুৎ বাড়েনি। তাহলে আর কতদিন ফ্যাসিস্টের কাঁধে বন্দুক রেখে এভাবে গুলি চালাবেন? সেগুলি কি আসলে লক্ষ্যভেদ করবে কিনা? দেখেন, আমি দর্শকরা তারা প্রশ্ন করতেই পারেন, তাদের সেই স্বাধীনতা আছে, কিন্তু দুজন দর্শকই যেভাবে প্রশ্ন করেছেন আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। এবং এইভাবে আসলে মিসগাইড করা হয়, এটা ঠিক না। বিদ্যুৎ 1 মেগাওয়াটও উৎপাদন বাড়ানোর তো দরকার নেই। আমাদের ক্যাপাসিটি এখন মৌলিক জিনিস যেটা হলো যে সাধারণ মানুষ চাইবে যে আমি আমার কাজটা
আমার বিদ্যুতের চাহিদাটা সরকার পূরণ করবে, এই জায়গায় ওনারা ঠিক আছেন। এইটা সাধারণ মানুষ হিসেবে যে কারো এটা চাহিদা আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি বললেন 1 মেগাওয়াটও বিদ্যুৎ, 1 মেগাওয়াট বিদ্যুৎ না হলে প্রতিদিন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উনি বলার সময় বলছেন যে 1 মেগাওয়াটও উৎপাদন হয়নি, না, মানে হয়তো উনি 1 বোঝাতে মেগাওয়াট চেয়েছেন বিদ্যুৎ বাড়েনি, আগের উৎপাদন তুলনায় বাড়েনি, উৎপাদন বাড়ার তো বাড়েনি। দরকার নাই, আমাদের ক্যাপাসিটি অলরেডি ডাবলের চেয়ে বেশি আছে। আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি অনেক বেশি এখন আছে, চাহিদার চেয়ে বেশি আছে। আমাদের যতটুকু উৎপাদন হওয়ার কথা সেইটুক চাহিদা যতটুকু আছে, এবং এই চাহিদাটা কতটুক এখন আছে, প্রায় আমি যদি রিসেন্ট ফিগারটাও দেখি যে আমাদের প্রায় 1.5 থেকে 2,500 মতো শর্টেজ হয়, সর্বোচ্চ একদিন 3,000 মেগাওয়াট শর্টেজ হয়েছিল। 3,700 মেগাওয়াট, 15,000 থেকে 17,000 পর্যন্ত ডিমান্ড থাকে, 13 থেকে 15,000 প্রোডাকশন হয়। তো এই ক্রাইসিস, হাইয়েস্ট ক্রাইসিসটা এটা হয়েছিল। এখন আমার ক্যাপাসিটি কিন্তু তার চেয়েও বেশি আছে। এখন কেন আমি পারছি না, আমার জ্বালানি নেই, পর্যাপ্ত জ্বালানি নেই। জ্বালানি থাকলে আমার যা ক্যাপাসিটি আছে এইটা দিয়ে আমি কিন্তু প্রোডাকশন, আমার চাহিদার অনেক উপরেই আমার ক্যাপাসিটি আছে। তো জ্বালানির ক্রাইসিসটা প্রথমত ইন্টারন্যাশনাল কারণে, দ্বিতীয়ত আপনার কাছে পর্যাপ্ত টাকা, আপনি টাকা থাকলেই শুধু জ্বালানিতে সব যদি খরচ করে ফেলেন, অন্য জায়গাগুলোতে আপনি কি খরচ করবেন? সুষম উন্নয়নের বিষয় আছে, এবং এটার জন্য জ্বালানি প্রাইমারি সেক্টর অবশ্যই, উন্নয়নের ক্ষেত্রেও জ্বালানি। তো এটা গেল একটা মৌলিক জিনিস। আরেকটা হলো যে আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম এখন নাই, এই কথা, এইগুলা পলিটিক্যাল কথাবার্তা, এইগুলা বলার মতো সময়। আওয়ামী লীগ আমলে আপনি ফুকলা করে রেখে গেছেন, আপনি অর্থনীতিতে কি পর্যায়ে রেখে গেছেন। ডক্টর দেবপ্রিয়র যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রিপোর্ট, আপনি 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, দিস ইজ দ্য ফ্যাক্টস এন্ড ফিগার। আপনি ব্যাংকগুলোকে ফুকলা করে গেছেন। তো এইটাই ভালো ছিল, ভালো লক্ষণ কি এইটাই? সুতরাং যারা এই কথা বলার চেষ্টা করেন তারা সম্পূর্ণ একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কথাবার্তাগুলো বলছেন। এইটা কিন্তু আপনার ভালো ছিল লক্ষণ, কিন্তু এইটা নয়। আপনি সারা ব্যাংক লুট করে শেষ করে দিলেন। আপনি জ্বালানি সেক্টরে ক্যাপাসিটি চার্জের নামে এখনো যে বার্ডেনগুলো বসে আছে, আমাদের এই প্রোডাকশন হচ্ছে না। অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র এখন আছে যেটার কোনো প্রোডাকশন নেই, কিন্তু গভর্নমেন্টকে তার পেমেন্ট দিতে হচ্ছে বিকজ অফ আপনার এগ্রিমেন্টের কারণে, আপনি ক্যাপাসিটি চার্জটা দিতে হচ্ছে। আপনি কেন গ্যাস এক্সপ্লোশন করেন নাই, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসবে। আওয়ামী লীগ আমলে এটা কেন হয় নাই? আপনি দেখেন এখন লং টার্মের জন্য কি করা দরকার, এই বিতর্কে আমি না গেলাম। দর্শকরা চাইবে, সাধারণ মানুষ চাইবে যে তার নিডটা ফুলফিল করা, কিন্তু এই নিড ফুলফিল করার পথে বাধা কি হয়েছে? বাধা কিন্তু আওয়ামী লীগ সরকারই হয়ে আছে। যদিও 6 মাস হয়ে গেছে, আমরা নিজেরাই কথা শুরু করেছি যে যা করে গেছিল অন্তর্বর্তী সরকারের 18 মাস, এখন আরও 6 মাস। সুতরাং এই সময়ের ভিতর একটা ফ্রেমওয়ার্ক, একটা আপনার গাইডলাইন থাকা দরকার ছিল যে আমি এটা কিভাবে ম্যানেজ করব। এখনও আওয়ামী লীগের উপর শুধু দোষ দিয়ে আপনি নিজের দোষটাকে অ্যাভয়েড করতে পারবেন না, এবং যত সময় যাবে এটা সরকারের উপর এই দায়িত্বটা বাড়বে, এবং প্রশ্নটা আরো তীব্র হবে, এবং এটা আরো প্রশ্নটা আরো তীব্রতর, খুব স্বাভাবিকভাবে এটা হবে। বাট এটাকে তার অর্থ হয় না যে আওয়ামী লীগেরটা আমি ফেলে দিব। কি কারণে হয়েছে এটা আছে, কিন্তু সমাধান করার জন্যই তো আপনাকে আনছি। আওয়ামী লীগকে পতন ঘটেছি তো, যে যাতে আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়, তাই না? তো এখন আপনার দায়িত্ব, আপনাকে এগুলো মেনটেন করতে হবে। এখন কি করতে হতে পারে যে আপনি আসলে অনুসন্ধানটা এখন পর্যন্ত, যদি এই গভর্নমেন্টের আমলেও বলি যে আপনি অনুসন্ধান সেটা অফশোরে হোক কিংবা ইনশোরে হোক, কোনো জায়গাতেই এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো অনুসন্ধান কার্যক্রম শুরু হয় নাই। অন্তর্বর্তী সরকারের সময় টেন্ডার হয়েছিল, 3টে ব্লক নিয়ে কথা হয়েছিল, কিন্তু তাদের এটা হয় নাই। আপনি গভর্নমেন্ট বলছে যেটা নবায়নযোগ্য জ্বালানি বলে, যেটা সোলার থেকে আসতে পারে, গভর্নমেন্ট বলছে যে এইখান থেকে একটা মেজর আনার জন্য তারা উদ্যোগ নিছে, কিংবা মানে উইন্ডমিল দিয়ে যেটা বায়ুবিদ্যুতের কথা বলা হচ্ছে, এইগুলোর ব্যাপারেও গভর্নমেন্ট উদ্যোগ নিছে। বাট এটা লং টার্ম, অথবা বড় জোর আপনি মিড টার্মও বলতে পারেন। সোলার থেকে এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনি মিড টার্মও বলতে পারেন, এটা 2 বছর পরের মধ্যেই আপনি এটা থেকে কিন্তু আউটকাম পেয়ে যেতে পারেন। তারপরে যেটা হলো যে আপনি শুধুমাত্র গ্যাস কিংবা এলএনজি নির্ভর যে টার্মিনালগুলো আছে, এটার বাইরে আপনি নেপাল, এটা বলতে পারেন যে এটা তো ইন্ডিয়ার সাপোর্ট না পেলে নেপাল থেকে আনতে পারছেন না, ভুটান থেকে তারপরেও এই চেষ্টা অব্যাহত রাখলে ওইখানকার যে জলবিদ্যুৎ যেটা আছে সেটা যদি ইম্পোর্ট করতে পারেন, আনতে পারেন, তাইলে এটার একটা বিকল্প সোর্সেস হবে। সুতরাং গভর্নমেন্টকে এটা ক্লিয়ার করতে হবে, মানুষ বুঝবে যে ঠিক আছে আমি 2 বছর পরে এই পাবো, আপাতত আমাকে হয়তো বেশি দাম দিয়ে কিংবা সরকারকে বেশি ভর্তুকি দিয়ে IMF এর কথার বাইরে গিয়ে
তাকে এখানে প্রায়োরিটি দিতে হবে, জাহিদ তাই না? চৌধুরী, যখনই বলা হয় মানে যেহেতু খুব স্বাভাবিকভাবেই সরকারের মাত্র 6 মাস, মানে সময়টা খুবই কম, কিন্তু এই 6 মাস জ্বালানি মন্ত্রণালয়ের জন্য একটা রূপরেখার আলোচনা Exactly, এটা তো শুরু আমি করার বারবারই বলছি, জন্য আমি কি আলোচনার যথেষ্ট শুরুতেও ছিল না? বলছি, এখনো বলছি যে আপনার ক্লিয়ার কাট একটা পজিশন থাকতে হবে যেটার উপর মানুষ আস্থা রাখতে পারে। আপনি একদিকে ইনভেস্টমেন্টের কথা বলছেন, এফডিআই এর কথা বলছেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছেন, কারণ ব্যাংকে আপনার টাকা নেই, আপনি লোকাল ব্যাংক থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য তেমন টাকা দেওয়ার মতো জায়গা নেই, কারণ গভর্নমেন্ট নিজেই বড় করে চালাচ্ছে এই ব্যাংকগুলো থেকে। তাইলে কি এখানে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা ইম্পর্টেন্ট আপনার জন্য। তো ওই যারা ইনভেস্টার আসবে, এই মুহূর্তেও বাংলাদেশে 25 জন আমেরিকান ইনভেস্টার অবস্থান করছে, তো তারা যে আসছে, তারা যে কথা বলছে, আপনি যদি এখনই বলেন যে 2 বছর আমি গ্যাস দিতে পারবো না, তারা দেখছে যে আপনার যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলোই চলমান ইন্ডাস্ট্রি গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তাইলে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে কি হবে, আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা হবে কি হবে। সো দ্যাট আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে ব্যবসায়ীদের কাছেও, সাধারণ জনগণের কাছেও। আর এই আমাদের এই অটোরিকশার ব্যাপারে একটা কথা উঠছিল, অটোরিকশাতে এখন প্রায় 1200 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু যাচ্ছে। আওয়ামী লীগ আমলে আমরা, আপনার নিশ্চয়ই মনে আছে, তখনই 400 মেগাওয়াটের কথা বলা হয়েছিল, এবং এটা কয়েক গুণ এখন বেড়েছে এই অটোরিকশার, ব্যাটারি চালিত রিক্সাগুলোর ইয়ে, সেটা থেকে প্রায় 1500। এখন আপনার যে ডেফিসিট, এই পুরো ডেফিসিটটাই তো খালি অটোরিকশার জন্যই তো এই ডেফিসিটটা হচ্ছে, আরেকভাবে যদি এটা কেউ ইন্টারপ্রিটেশন করে। বাট এটা যেহেতু আপনি অটোরিকশা চলতে দিয়েছেন, এটা যেহেতু ইম্পোর্ট হচ্ছে, বাংলাদেশের সরকারের চোখের বাইরে, নজরের বাইরে তো ইম্পোর্ট হচ্ছে না, সো দ্যাট এটার জন্য আপনার প্রিপারেশন থাকতে হবে। অথবা আপনি ইম্পোর্টই করতে দিবেন না, যে না এখন আমি এটা ইম্পোর্ট করতে দিব না। আপনি ইম্পোর্ট করতে দিলেন, রাস্তায় নামাতে দিলেন, লোকজন চালাতে শুরু করলো, এখন এসে আপনি বলতে পারবেন না যে আমি অটোরিকশার জন্য বিদ্যুৎ দিতে পারতেছি না, গ্রামাঞ্চলে পারছি না, সেটা কিন্তু হবে না। সুতরাং টোটাল জিনিসটাই একটা প্ল্যানের মধ্যে থাকতে হবে। গভর্নমেন্টের বিরুদ্ধে এই মুহূর্তে আমি মনে করি প্রথমত যে আমি বিদ্যুৎ না পাইলে, কারণ দেখেন আমাদের মানুষ বিদ্যুতের দাম, বর্ধিত দাম দিতে রাজি, কিন্তু আপনি যদি নিরবিচ্ছিন্ন সরবরাহটা করেন, যেটা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের আমলে কিন্তু সর্বোচ্চ বিদ্যুতের দাম বেড়েছে, এখন তো তারপরে ওইটা নিয়ে প্রোটেস্ট হয় নাই, ওই কারণে দাম দিয়েও বিদ্যুৎ পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না, না। যার সেটা কারণে আমি বলছি যে frustration টা আরো মানুষ, বেশি। আপনি নিরবিচ্ছিন্ন সরবরাহ পেলে, গ্যাস হোক, বিদ্যুৎ হোক, ইভেন জ্বালানি তেল হোক, আপনি দেখেন যে যেটা যুদ্ধের কারণে যে ক্রাইসিসটা হয়েছিল, সরকার 50 দিন দাম বাড়ায় নাই, কিন্তু তারপরে বাড়িয়েছে, বাড়ানোর পর যখন নর্মাল হয়েছে সরবরাহটা, তখন কিন্তু মানুষের ওই রকম কোনো প্রতিবাদ করে নাই। সুতরাং আপনি সরবরাহ এনশিওর করলে মানুষ বর্ধিত দাম দিতে ঠিক রাজি। এই জায়গাতেই অসংখ্য ধন্যবাদ, আমি আবারও ফিরবো ঠিক এই জায়গাতেই। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আমার প্রশ্ন, মানে প্রথমে যখন জ্বালানি তেলের একটা সংকট হলো, দীর্ঘ একটা লাইন, অনেকেই বলাবলি করছিলেন যে দাম বাড়ালে লাইন থাকবে না, এবং মানে অত্যাশ্চর্যজনকভাবে যখনই দাম বাড়ানো হলো প্রতি লিটারে, আসলেই সেই লাইনের সংকট কেটে গেল। এখন কি তাহলে গ্যাসের লাইনের যে সংকট, সেটাও কি দাম বাড়ানোর একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে? অনেকে এটা মনে করছেন, আপনি কি মনে করেন? আর সাথে যে দর্শক যা প্রশ্ন করেছিলেন তার প্রতিক্রিয়ায় আপনার যদি বক্তব্য থাকে। ধন্যবাদ। প্রথম জায়গাটা খুব ইন্টারেস্টিং না, যে একটা পণ্যের দাম বাড়েনি, বা যে দাম আছে, আপনার ক্রাইসিস তৈরি হলো, যখন দামটা বেড়ে গেল তখন সেই ক্রাইসিসটা আর থাকলো না। তার অর্থ হচ্ছে যে কেউ না কেউ ক্রাইসিসটা ক্রিয়েট করেছিল পরিকল্পিতভাবে, যাতে দামটা বাড়ানো যায়, এবং তার আগে বিভিন্ন জায়গায় জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে, এবং গুড গভর্নেন্সের অভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সরকারের দৃঢ়তা, সরকারের সমন্বয়হীনতার অভাবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, এবং যেটা হয়েছিল যখন দামটা বেড়েছে তারপরে সংকট কেটে গেছে, তার মানে হলো ম্যানেজমেন্টের ঘাটতি থাকার কারণে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। ম্যানেজমেন্টের দায়িত্বটা কার? সরকারের। আপনি অতীতের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, আপনি অন্যদের দায় দিয়ে পারবেন না, কারণ আপনার আমার দায়িত্ব গ্রহণ করেছেন ভোটের মধ্য দিয়ে, আপনি এই জায়গাগুলো দেখবেন। সরকার সেখানে ফেল করেছে। এক, অন্তর্বর্তী সরকার আসলে যে ধরনের পরিস্থিতি এবং প্রেক্ষাপটে এসেছে, তাতে তার এই ধরনের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করার মতন অবস্থাটা তার ছিল না। এটা রিয়েলিটি। কতগুলো জায়গায় তাকে ইন্টারফেয়ার করতে হয়েছে, যে জায়গাগুলো থেকে তার আসলে মূল কাজটা ছিল হচ্ছে নির্বাচন। সুতরাং দীর্ঘমেয়াদী এই ধরনের প্রকল্পের দিকে যাওয়াটা তার কঠিন ছিল। না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, যেমন আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া এই যে ভাসমান টার্মিনালের এখন যেটা সংকট, সেটার একটা উদ্যোগ ছিল, সেটা বাতিল করে দিল। 31টা প্রকল্প ছিল,
রিনিউয়েবল এনার্জির সেটা বাতিল করে দিল, বললো যে এখানে দুর্নীতির সম্ভাবনা আছে। সেই দুর্নীতির সম্ভাবনার চিত্রও তো 2 বছরে প্রাতিষ্ঠানিকভাবে দেখলাম না। আসছি ওই সেটার জায়গাটাই, বিকল্প ওই সমাধান কি জায়গাটাই আসছি। রেখেছিলেন? সরকার এই কাজগুলোর দিকে যেমনি নজর দেয়নি, কারণ হচ্ছে যে তার এক্সপেরিয়েন্স, তার যে অ্যারেঞ্জমেন্ট, এটা ঘাটতি ছিল। আবার ওই যে কাজটি করেছে, আবার আমেরিকার সাথে চুক্তি করেছে, তার কারণ হচ্ছে যে তার মধ্যে এক ধরনের চালাকি ছিল, চাতুরতা ছিল, ধোঁকাবাজি ছিল, কাউকে কাউকে স্পেস দেওয়ার জন্য একটা প্রবণতা ছিল। অর্থাৎ বেসিক জায়গাগুলোকে সে অ্যাড্রেস করেনি। তার একটা ব্যাখ্যা দেওয়া যায় যে এই কারণে তাকে অ্যাড্রেস করা সম্ভব হয়নি। কিন্তু ওই যে জাতে মাতাল তালে ঠিক বলে না, সরকার সেই কাজটি করে গেছে। ডক্টর ইউনূস আমেরিকাকে জায়গা দিয়ে গেছে, ঠিক এই। আর এই সরকার 6 মাস, এই 6 মাসের মধ্যে তার অনেকগুলো প্রকল্প গ্রহণ করা, এটি অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কিন্তু নতুন সরকার আবার একটা 6 মাসের শিশুকে আপনি বলতে পারেন না যে এই শিশুটা বড় হলে কি হবে। কিন্তু ক্লাস 5-এর একটা স্টুডেন্টের সাথে একজন শিক্ষক যদি 1 ঘন্টা কথা বলে, মোটামুটি তার সম্পর্কে একটা ধারণা পায়। আমরা সরকারের ফিলোসফিটা বুঝতে চাই। আমি এখন পর্যন্ত যেটা দেখছি, সরকারের ফিলোসফিতে, সরকারের প্ল্যানিংয়ের ক্ষেত্রে অস্বচ্ছতা আছে, অস্বচ্ছতা আছে। এখন পর্যন্ত সে তার যে ব্যর্থতাগুলো অতীতে উপরে চাপিয়ে দেওয়া একটা প্রবণতা আছে, দায়টা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে। আমার এখানে যে সিস্টেম লসটা হয় ইলেকট্রিসিটিতে, লাস্ট যখন বিদ্যুতের দাম বাড়ানোর আগে বলা হলো যে এই সিস্টেম লস আমরা আর কন্টিনিউ করতে পারছি না। সিস্টেম লসটা কি? চুরি। তো চুরি বন্ধ করার জন্য সরকারের কোনো উদ্যোগ কি আপনি দেখছেন? বিদ্যুতের যে চুরি বন্ধ করার জন্য আমি কি কার উপরে নির্ভর করব? আমি কি জাতীয় পার্টির কথা বলবো, আওয়ামী লীগের কথা বলবো? আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি কেন পারেন না? আপনি রাজনৈতিক একটা শক্তিকে যদি মোকাবেলা করতে পারেন, আপনি অন্যান্য জায়গাগুলো দক্ষতা দেখাতে পারেন, তাহলে বিদ্যুৎ খাতে চুরি বন্ধ কেন করতে পারেন না? পারেন না এই কারণে, এই জায়গাটা পলিটিক্যাল গভর্নমেন্টগুলো যখন চেঞ্জ হয় তখন হাত বদল হয়। এক সময়ে আপনার এই যে কারওয়ান বাজারে যারা চাঁদাবাজি করতো, চাঁদাবাজি ঠিকই আছে, শুধু মুখের পরিবর্তন হয়েছে। সরকার এই জায়গাটা চাইলে করতে পারত। 2 দর্শক তাদের ফিলিংসটা বলেছে। তবে আমি এটা আবার স্পষ্ট করে বলি, আমি কেবলমাত্র এই আয়োজনগুলো যদি না ব্যবস্থা করতে পারি, আর আমি কেবল যদি অতীতের উপরে দোষ চাপাই, মানুষ এটি গ্রহণ করবে না। কারণ মানুষের ওই যে এক ধরনের অভিজ্ঞতা তো আছে। সে বলছে যে আমি তো বাচ্চা নিয়ে রাতে ঘুমাতে পারতাম, আমি তো রাতবেলা উঠতে হতো না আমার, এখন উঠতে হয় কেন? সুতরাং আপনাকে সমালোচনা সে করবে। আপনি আমাকে যে স্বপ্নটা দেখিয়েছিলেন পরিবর্তনের, সেই পরিবর্তনের স্বপ্নটা তো আমি দেখছি না। এবং অনেকগুলো জায়গায় আমি দেখি ওই যে অস্বচ্ছতার জায়গা বললাম, সমন্বয়হীনতার কথা বললাম, আসলে এবং এক ধরনের সামগ্রিকভাবে বাণিজ্যিক মনোভাব। আপনি যেটা প্রশ্ন করেছেন ওটাকে আমি সন্দেহের আড়ালে রাখছি না। আবার এই ধরনের ক্রাইসিস তৈরি করে নট অনলি দাম বাড়ানো, এই সেক্টরটা আপনি জানেন যে আমেরিকার, বিশেষ করে আমাদের পিটার হাস সাহেব, তিনি এখানে একটা ব্যবসার জায়গা তৈরি করেছেন। নতুন করে বেনিয়াদের একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা সেটারও একটা তাদেরকে প্রশ্ন একটা থেকে যায়। দীর্ঘমেয়াদী সুবিধা দিচ্ছে আমেরিকা। জাহিদ চৌধুরী, আপনার কাছে আসতে চাই। ভারত থেকে ইতিমধ্যে ডিজেল আসছে, মানে কাঁচামরিচ আমদানি হয়েছে, নিত্য প্রয়োজনীয় অনেক কিছু আমদানি হচ্ছে গত কিছুদিন ধরেই। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন কিনা সেই প্রশ্নটাও অনেক দিন ধরে ঝুলে আছে। ভারতের বেশ কিছু গণমাধ্যম এবং একই সাথে বাংলাদেশেরও অনেক গণমাধ্যম প্রশ্ন করছে, মানে প্রতিবেদন করছে যে অচিরেই ভারত সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার কাছে কি তথ্য আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন? সেটা কি দ্বিপক্ষীয় সফরে নাকি ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিতই বলা যায়। এখন আর প্রায় বলার সময় নেই বলা যায়। আর দ্বিপাক্ষিক সফর নিয়ে নতুন করে 10ই আগস্ট যখন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন এবং উনি সরাসরি আবারও এই প্রস্তাবটি জোরালোভাবে ভারত সরকারের পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন যে এখনও এটা অনিশ্চিত, প্রধানমন্ত্রীর ভারত সফরটা এই মুহূর্তে অনিশ্চিত। এবং যে ক্যাম্পেইন গত 2 দিন থেকে ভারতের মিডিয়া এবং আজকের বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে বিবিসি, ওয়ার্ল্ড সার্ভিস, একটা প্রতিবেদন করেছে, প্রতিবেদনগুলো হয়েছে, এই প্রত্যেকটারই মূল সোর্স কিন্তু ভারত। বাংলাদেশ সরকার থেকে তেমনভাবে কিছু বলা হচ্ছে না। এবং ভারত খুব একান্তভাবেই চাচ্ছে যে প্রধানমন্ত্রী আগস্টের 3য় সপ্তাহে যেন ভারত সফরে যান। 21-22 তারিখ কিংবা 20-21 তারিখ, এই দুইটা ডেটের কথা বলা হচ্ছে, 20-21 অথবা 21-22।
এই 2 দিনের সফরে প্রধানমন্ত্রী যাওয়ার। কিন্তু বাংলাদেশ যে যাবে না, প্রধানমন্ত্রী যাবেন না তা না, এখানে 4টা বিষয় আমি স্পেসিফিকলি বলতে চাই। আমি যতটুকু জানি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, এক তো শেখ হাসিনাকে তার মুখ বন্ধ করতে হবে, এবং এই দাবিটা আমি যতটুকু জানি যে তারেক রহমানের সাথে যেটা বলা হয় যে আন্ডারস্ট্যান্ডিং ভারত সরকারের, ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের যদি কিছু হয়ে থাকে তাইলে এইটা 1 নম্বর দাবি শুরুতেই ছিল যে শেখ হাসিনা ওইখানে বসে রাজনীতি করতে পারবেন না। ভারতের কাছ থেকে তারেক রহমানের সাথে একটা কমিটমেন্ট ছিল, কিন্তু সেই কমিটমেন্ট বারবার ভঙ্গ করেছে ভারত সরকার। এবং সর্বশেষ গত 5ই আগস্টে সরকার পতনের 2য় বার্ষিকীতে যেটা শেখ হাসিনা ওইখানে প্রেস কনফারেন্সে টেলিভাইজ ভাষণ দিলেন, এর আগে বাংলাদেশ গভর্নমেন্ট সুনির্দিষ্টভাবে এটা নিয়ে আপত্তি জানিয়েছিল যখন এই প্রোগ্রামটা হয়, কিন্তু ভারত সরকার সেটা না শোনার কারণে ইউটার্ন নিয়ে নিয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশ খুব কড়াভাবে ওই দিনই একটা স্টেটমেন্ট ইস্যু করে, যেটা আনপ্রেসিডেন্টেড। এইরকম কড়া ভাষায় অতীতে 54 বছরের ইতিহাসে কখনো বাংলাদেশ স্টেটমেন্ট ইস্যু করেনি, এবং কূটনৈতিক ইয়েতেও অন্যান্য দেশের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে না। তো এটার কারণটাই ছিল এটা যে বারবার ভারত সরকার তার কমিটমেন্টের বাইরে যাচ্ছে। এই মুহূর্তে দীনেশ ত্রিবেদীর সাথে আলোচনায় আমি যতটুকু জানি যে যে কথাগুলো বলে দেওয়া হয়েছে, একটা প্রধানমন্ত্রী পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো কথা বলতে দেওয়া হবে না, উনি ওইখান থেকে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না, এটা একটা শর্ত। আরেকটা শর্ত আছে, হাদির হত্যাকারী যে 2 জন ওইখানে আটক আছে তাদেরকে ফিরিয়ে দেওয়া। এর পাশাপাশি আরও 2টা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনি জানেন যে গঙ্গার পানি চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এইটার ব্যাপারে নতুন চুক্তি করা, অ্যাটলিস্ট যদি চুক্তি এর ভিতর না করা যায় তাহলে যে চুক্তিটা আছে এটাকে কন্টিনিউ করা, এটা বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া আছে। আর সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন পুশিন এবং হত্যাকাণ্ড, এটা কিন্তু বন্ধ হয় নাই। এটাও বাংলাদেশ বলছে যে এই 4টা প্রি কন্ডিশন বাংলাদেশ এখন কিন্তু কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এই সফরের আগে এই সমস্ত বিষয়ে ভারতের কাছ থেকে যদি পজিটিভ রেসপন্স পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী আগস্টের 3য় সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। আমি এই কথাগুলো বললাম সুনির্দিষ্ট ইন্টারনাল ইনফরমেশনের উপর ভিত্তি করে, যেটা আমাদের পত্রিকায় আগামীকালকেও এটা কভার হবে। তো এই কন্ডিশন ভারত কিভাবে রিসিভ করেছে? ভারতের তরফ থেকে ওই যে এটা প্রচারণা আছে যে বাংলাদেশে তারা দুটোর বিষয়ে কথা বলছে, যে শেখ হাসিনাকে কথা বলা স্টপ করা এবং হাদির ইয়েকে ফিরিয়ে দেওয়া। বাকি 2টা নিয়ে ভারতের তরফ থেকে এখনো কোনো রেসপন্স আমরা শুনি নাই, এখন পর্যন্ত শুনি নাই, কারণ ওই 2টাও বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, গঙ্গা চুক্তি সহ সামগ্রিক বিষয়গুলো। তো এইটা যদি ভারত সরকার ওই 2টা বিষয়েও রাজি হয় তাহলে সফরটা হতে পারে, কিন্তু এখনো এটা টোটালি অনিশ্চিত। যেভাবে বলা হচ্ছে হয়ে যাবে, পজিটিভ ভাইব দেওয়া হচ্ছে, এখনো এই পর্যায়ে না। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। এই প্রসঙ্গেই জানতে চাই, মানে বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ, সেখানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী ভারত সফরকে ঘিরে যে অবস্থাটা তৈরি হয়েছে সেই অবস্থাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং যেটা 4টি শর্তের কথা যেটা জাহিদ চৌধুরী বললেন, মানে শর্ত দিয়ে আলোচনাতে তাহলে যে প্রধানমন্ত্রী আসলে পরবর্তীতে কি আলোচনা করবেন, কি নিয়ে আলোচনা করা উচিত ভারতের সাথে? ধন্যবাদ। ভারতের সাথে আমরা একটা সম্মানজনক, পরস্পরের প্রতি শ্রদ্ধা, এই ধরনের একটা সম্পর্ক চাই। ভারত যদি কেবলমাত্র বাংলাদেশের আওয়ামী লীগকে সে নানাভাবে প্রণোদনা দেয় তাহলে এখানে সম্পর্কটা স্বাভাবিক হবে না, কারণ এখানে আরও অনেকগুলো স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল আছে। সুতরাং কেবলমাত্র একটা রাজনৈতিক দলের সাথে ভারত যদি সম্পর্ক রাখে সম্পর্কটা স্বাভাবিক হবে না, এক। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর সফর ঘিরে যে ধরনের আলোচনাগুলো হচ্ছে, আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবছি যে আমাদের ফরেন পলিসিকে কেবল কি ভারত কেন্দ্রিক কিনা। আপনি এই সময়কালে আমাদের যে পারস্পরিক সংযোগগুলো আরও বিস্তৃত করা দরকার, আপনি সেই আলোচনাগুলো কোথাও শুনছেন না। মিয়ানমার ইতিমধ্যেই এক ধরনের ক্যাম্পেইন শুরু করেছে যে তারা মাত্র 3.5 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে চায়, বড় অংশটা সে এখানে রেখে দিতে চায়। এটা একটা এই সময়কালে কূটনীতির একটা নতুন সেক্টর। মানে আজকে এটা নিউজ আমরাই শিরোনাম করেছি যে 5 লাখ তারা বলছে বাঙালি, আলোচনা হচ্ছে বাঙালি মুসলমান। তার অর্থ হচ্ছে যে আপনার অনেকগুলো সেক্টর আছে, কিন্তু আপনি শুধুমাত্র ভারতকে এই জায়গাটায় ফোকাসটা করছেন। সরকার কতগুলো জায়গায় দৃঢ়তা প্রয়োজন, আবার কতগুলো জায়গায় আমি চালাকিও দেখছি।
আপনি 5 তারিখে শেখ হাসিনার ভাষণ, এটি ভারত আমাদেরকে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি। আবার তার পরের দিন আপনি তীব্র ভাষায় সমালোচনা করে পরদিন সকালবেলায় তার রাষ্ট্রদূতের সাথে আবার ডিজেল নিয়ে যখন আলোচনা করতে যান, তখন সে বুঝতে পারে যে আপনার হ্যাডম কতটুকু। আপনি রাতে খুব মেজাজ দেখালেন, সকালবেলা আবার দৌড়ে চলে আসলেন আমার কাছে। আমার কাছে মনে হয় যে কৌশলের কতগুলো জায়গা আছে। ব্রিস্কের ব্যাপারে বলেছেন, আমি যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি ব্রিক্স সম্মেলনে এই কারণে যাওয়া দরকার যে সেখানের অন্য যে সদস্যরা আছে তাদের সাথে আমাদের নানা ধরনের কেবলমাত্র কূটনৈতিক সম্পর্ক না, আমাদের বিভিন্ন প্রকল্প, ফিনান্সিয়াল এনগেজমেন্টের একটা ক্ষেত্র বিস্তৃত হতো। তারেক রহমান একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী, সুতরাং তাকে কেন্দ্র করে এক ধরনের ক্রেজ তার রয়ে গেছে। এই সুযোগে, এই উপলক্ষে তিনি আরও কতগুলো দেশের সঙ্গে একটা সংযোগ তার তৈরি হতো। কিন্তু যেহেতু ব্রিক্স আমেরিকার একটা কাউন্টার ফোরাম হিসাবে গড়ে ওঠার চেষ্টা করছে, সেই জায়গাটায় আমেরিকার মনোভাবটা কি এটাও আমার ধারণা যে সরকার বুঝে তারপরে তার হয়তো বা আগানোর চেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ আপনাকে, ধন্যবাদ জাহিদ চৌধুরী আপনাকেও, এবং অবশ্যই ধন্যবাদ দর্শক আপনাদেরকেও এতক্ষণ এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে এই পর্দায় থাকুন, ভালো থাকুন।